নমস্কার, আমি ডাক্তার অরূপ চক্রবর্তী, চেয়ারম্যান কিন্ডেল ট্রাস্ট। কিন্ডেল ট্রাস্ট প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে। আমরা মূলত তিনটে বিষয়ের উপরে কাজ করি: স্বাস্থ্য, জীবিকা এবং পরিবেশ। গবেষণা, প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষ, শহরের মানুষ, স্বাস্থ্যকর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে থাকি। আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কিন্ডেলের সঙ্গে সহযোগিতা করি এবং উন্নয়নের পথে এগিয়ে যাই। নমস্কার। ডিডি বাংলার বিশেষ অনুষ্ঠান নিজের স্বাস্থ্য নিজেই জানোর আরও একটি নতুন পর্ব নিয়ে আমরা উপস্থিত। শিশু এবং কিশোর স্বাস্থ্য একটি ভবিষ্যৎ প্রজন্ম, সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দেখা যায় যে অনেক সময় অজ্ঞতা বা সচেতনতার অভাব সেই লক্ষ্যমাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, অনেক সরকারি প্রকল্প রয়েছে, অনেক সরকারি পরিষেবা রয়েছে শিশু এবং কিশোরদের জন্য, কিন্তু সেগুলোর কথা আমরা হয়তো ঠিকঠাক জানিই না যে কী ধরনের প্রকল্প রয়েছে বা কোথায় গেলে এই পরিষেবা পাওয়া যাবে। আর এইটা না জানার কারণে আমরা অবশ্যই সেই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হই। শুধু তাই নয়, এই বঞ্চিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং কিশোর স্বাস্থ্য। আমাদের আজকের পর্ব তাই শিশু এবং কিশোর স্বাস্থ্যের নানা সরকারি প্রকল্প নিয়ে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরূপ চক্রবর্তী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। নমস্কার। আমাদের আলোচনায় আসি। যেহেতু আমরা আজকে সরকারি প্রকল্প নিয়ে কথা বলছি, প্রথমেই একদম সরাসরি জেনে নেব যে বর্তমানে এই বিষয়ে সরকারের কোন কোন প্রকল্প চালু রয়েছে। এখন মা এবং শিশুদের জন্য মা এবং মানে আমরা সেটাকে বলি জননী এবং শিশু সুরক্ষা একটা কার্যক্রম আছে, প্রকল্প আছে, যেখানে মা যখন থেকে গর্ভবতী হলেন তখন থেকে বাচ্চা 2 বছর বয়স পর্যন্ত, তারপরেও রয়েছে, কিন্তু মূলত এই প্রকল্পের মধ্যে এই সময়টাকে আমরা কভার করি। তাতে করে গর্ভবতী মার আমরা বলি অ্যান্টিনেটাল চেক আপ, মানে প্রাক প্রসব চেক আপ, প্রসব হওয়ার আগে চেক আপ। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে মা যাবে, সেখানে এএনএম দিদিরা থাকবেন ন্যূনতম, তারা ওই বিভিন্ন চেক আপগুলি করবেন এবং সেখানে যদি কোনো অ্যাট রিস্ক মানে খুব ঝুঁকিপূর্ণ মা পাওয়া যায় তাহলে কিন্তু আরও উপর লেভেলে যে হেলথ ফ্যাসিলিটিগুলো আছে, ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে মেডিকেল অফিসার, গাইনোকোলজিস্ট, স্পেশালিস্ট, তাদেরকে দিয়ে কিন্তু এগুলো করতে হয়। ন্যূনতম 4টে এরকম অ্যান্টিনেটাল চেক আপ করতে হয়, যাতে করে মায়ের শরীর ঠিক আছে কিনা, বাচ্চার বৃদ্ধি হচ্ছে কিনা, বাচ্চার মুভমেন্ট হচ্ছে কিনা, সেগুলো করতে হয়। তো এরকম প্রকল্প কিন্তু সরকারি দপ্তরে রয়েছে এবং মা যে গর্ভকালীন সময়টা পেরিয়ে যাওয়ার পরে যখন প্রসব হয়, সেটাও কিন্তু আমরা সবসময় বলি প্রাতিষ্ঠানিক, মানে ইনস্টিটিউশনাল ডেলিভারি, প্রাতিষ্ঠানিক প্রসব করতে হয়। এবং শুধু তাই নয়, এই যে জননী সুরক্ষা যোজনা বলে একটি স্কিম আছে, মানে মা যদি সমস্ত নিয়মগুলি মানেন, মা যদি ইনস্টিটিউশনে ডেলিভারি হয়, তাহলে মা একটা নির্দিষ্ট পরিমাণ টাকাও পান পর্যন্ত। এবং জাতক সুরক্ষার জন্য আলাদা যোজনা আছে, মানে বাচ্চার এই ধরনের সার্ভিসগুলো যা আছে, অত ডিটেলসে আমি যাচ্ছি না কারণ অনেকগুলো প্রকল্প নিয়ে কথা বলতে হবে, তার জন্য কিন্তু আলাদা জাতক সুরক্ষার জন্য পয়সা রয়েছে, টাকা রয়েছে। সুতরাং পরিষেবাও আপনি বিনা পয়সায় পাচ্ছেন এবং ঠিক পরিষেবা পেলে মা বা তার পরিবার একটা ইনসেন্টিভ পাচ্ছে ঠিক পাওয়ার জন্য। এটা একটা গেল। এবং তারপরে যদি আমরা বলি বাচ্চাদের জন্য, যদি ধরি যে মায়ের তো এটা হয়ে গেল, ডেলিভারি হলো, তারপর বাচ্চার ইমিউনাইজেশন প্রকল্প, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আছে, সেখানে কিন্তু একদম জন্মানোর পরেই তার বিসিজি, পোলিও, তারপরে তার পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, আরও আস্তে আস্তে ডিপিটি রয়েছে, তারপরে আপনার মিজলস ভ্যাকসিন রয়েছে, পরে বুস্টার ডোজগুলো রয়েছে, এগুলো সব সরকারি দপ্তরে বিনা পয়সায় উপলব্ধ। ঠিক আছে,
তো সেটা কিন্তু একটা ভালো ইমিউনাইজেশন প্রোগ্রাম, এবং এই ইমিউনাইজেশনের সাফল্য এতটাই যে প্রচুর সংক্রামক রোগকে কিন্তু আমরা কমাতে পেরেছি। শিশু মৃত্যু, কিশোর মৃত্যু, এগুলো আমরা কমাতে পেরেছি ইমিউনাইজেশনের জন্য। তো এটা গেল একটা ইমিউনাইজেশনের ব্যাপার। তারপরে হচ্ছে আপনার এবারে যদি বাচ্চা আরেকটু বড় হচ্ছে, ধরুন 2 থেকে 6 বছর, তার জন্য আইসিডিএস সেন্টার আছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেটা কিন্তু WCD মানে আপনার নারী শিশু কল্যাণ দপ্তরের মধ্যে পড়ছে, সেখানে একটা প্রকল্প রয়েছে। তারপরে সেই বাচ্চা যখন আরেকটু বড় হয়ে স্কুলে যাচ্ছে তখন মিড ডে মিল প্রকল্প। তার মানে সেখানে কিন্তু বাচ্চাদের বাড়িতে খাওয়ার মধ্যে যদি পুষ্টিগত কোনো ত্রুটি থাকে, সেটা মিড ডে মিল প্রকল্পের মধ্যে কিন্তু সেই গ্যাপটা ফিল আপ করা হচ্ছে। হলো। তারপরে এবারে যখন আমি বলছিলাম যে 10 থেকে 9 কিশোরীর জন্য, এদের জন্য প্রচুর প্রোগ্রাম রয়েছে। একটা প্রোগ্রাম এটা যাওয়ার আগে আমি আরেকটি প্রোগ্রামের কথা বলে দিই, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, RBSK, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। এখানেও কিন্তু এই আপনার 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কভার করা যায়। তার মধ্যে 24টা মতো ডিজিজ ছিল, এখন সেই লিস্টগুলো আরও বেশি বেড়েছে। ওই ডিজিজগুলো স্ক্রিনিং হয় স্কুলে, মোবাইল হেলথ টিম যায়, সেখানে ডক্টর থাকেন, ফার্মাসিস্ট থাকে, স্কুলে যায়, অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়, মোবাইল হেলথ টিম নিয়ে যায়, সেটা রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন কিশোরী হলো 10 থেকে 19, তখন আবার RKSK, রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম বলে একটা প্রকল্প আছে। আচ্ছা, সেখানে আবার কি হচ্ছে, আমাদের প্রায় 344 মতো খুব সম্ভবত পশ্চিমবঙ্গে ব্লক রয়েছে। সব ব্লকে কিন্তু এই রয়েছে, এই সেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ সেন্টার, FHC, এবং আমাদের রাজ্যে সেটাকে অন্বেষা ক্লিনিক বলে। এই অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিকটা হচ্ছে সারা ভারতবর্ষের জন্য প্রযোজ্য। তো সেখানে 10 থেকে 19 বছরের কিশোরীরা আসে, সেখানে একজন মেল এবং একজন ফিমেল কাউন্সিলর থাকেন। তারা বিভিন্ন এই যে আমরা আলোচনা করি বিভিন্ন অপুষ্টি, নন কমিউনিকেবল ডিজিজ, লাইফস্টাইল ডিজিজ, মানসিক স্বাস্থ্য, সাবস্টেন্স ইউজ, এই জিনিসগুলো নিয়ে ওখানে আলোচনা হয়, মেনস্ট্রুয়াল হাইজিন, এইসব জিনিসগুলো নিয়ে ওখানে আলোচনা হয়। আরেকটা প্রোগ্রাম আছে কিশোরীদের জন্য, আমরা বলি উইপস, উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম। প্রত্যেক সপ্তাহে আয়রন এবং ব্লু উইপস রয়েছে, ছোটদের জন্য এক ধরনের, বাচ্চাদের জন্য এক ধরনের, আরেকটু বড়দের জন্য বিভিন্ন ডোজে আছে উইপস, উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম, সেটা রয়েছে কিশোরীর জন্য। আরেকটা হচ্ছে বছরে 2 বার অ্যালবেন্ডাজল কৃমির ওষুধ, সেটাও কিন্তু উইপসের মধ্যে দেওয়া হয়, কিন্তু কৃমি পেটের মধ্যে বসে বসে সমস্ত নিউট্রিশনগুলোকে খেয়ে নেয়। এবার কৃমিকে যদি আমরা, এটা মাস অ্যালবেন্ডাজল অ্যাডমিনিস্ট, কমিউনিটি বেস প্রোগ্রাম, বাড়ি বাড়ি গিয়ে ওই কিশোরীদের এই ওষুধগুলো খাওয়ানো হয়, বুঝতে পারলেন। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম। কিশোরীদের ক্ষেত্রে পার্টিকুলারলি যখন তাদের মাসিক শুরু হয়, সেই মেনস্ট্রুয়েশনের সময় কিভাবে হাইজিন প্র্যাকটিস করতে হবে, কিভাবে স্যানিটারি প্যাড ইউজ করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আশাকর্মীদের মাধ্যমে কিশোরীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এবার যারা অ্যাফোর্ড করতে পারেন তারা ফার্মাসি থেকে কিনেও নেন। এইগুলো মোটামুটি কিশোরীদের জন্য আমার যতগুলো মনে হলো আমি বলার চেষ্টা করলাম। এই যে একটা করে আসি, আমরা অনেকগুলো প্রকল্পের কথা শুনলাম, যতটা সম্ভব আজকে আমরা আলোচনা করব। বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি, এটা বহুদিন ধরে আমাদের দেশে চলছে, এবং অবশ্যই আমরা কথা প্রসঙ্গে বললাম যে বহু ভয়ঙ্কর অসুখকেও আমরা প্রতিরোধ করতে পেরেছি একমাত্র এই টিকাকরণ কর্মসূচির মাধ্যমে। এই বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি এখনো পর্যন্ত কতটা কার্যকর হয়েছে আমাদের? দেখুন, প্রথমে খুব জিনিসটা একদম যদি আমরা বলি 20 বছর 25 বছর আগে এতটা কিন্তু অ্যাওয়ারনেস ছিল না, কাভারেজ এত ছিল না। আস্তে আস্তে কিন্তু মানে ফুল ইমিউনাইজেশন 80% উপরে চলে গেছে। এবার আপনি যদি 9 মাস আগে, মানে যদি সিম্পলি আপনি BCG, পোলিও, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এই জিনিসগুলো ধরেন, তাহলে কিন্তু অ্যাবাভ 90 জাতীয় স্তরে, ভেরি ক্লোজ টু 90 জাতীয় স্তরে, পশ্চিমবঙ্গে আরেকটু বেটার চিত্র হবে। ইমিউনাইজেশন কভারেজ মানে বেশ ভালো কভারেজ হয়েছে। এবং পোলিওর ক্ষেত্রে আমরা জানি পালস পোলিও একটা আমাদের বিরাট সাফল্য, এবং ওটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে ইমিউনাইজেশনকে সাকসেসফুল করাতে হবে। শুধু স্বাস্থ্যকর্মী নয়, তার সাথে পঞ্চায়েত, ICDS সবাই মিলে মানে ক্যাম্প করে করে বিভিন্ন জায়গায় কিভাবে পোলিও আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে ইমিউনাইজেশনকে হাই লেভেলে নিয়ে যেতে হয়। এবং ডেফিনেটলি এই হাই কভারেজের জন্য সংক্রমণ কম হচ্ছে। সংক্রমণ যত বেশি হবে বাচ্চারা খেতে চাইবে না, অপুষ্টি বেশি হবে, ম্যালঅবজর্পশন বেশি হবে, তখন তার স্টান্টিং হবে, তার গ্রোথ কম হবে, মানসিক বিকাশ কম হবে। সুতরাং অপুষ্টি এবং ইমিউনাইজেশন, সংক্রমণে 3টা ভীষণভাবে
জড়িত। আমরা অনেকটাই সফলতা নিশ্চয়ই অর্জন করেছি বলতে হবে। আপনি একটা জননী শিশু সুরক্ষা যোজনার কথা বললেন, এছাড়া মাতৃ এবং শিশু স্বাস্থ্য নিয়েও আমাদের আরো প্রকল্প রয়েছে সরকারের, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের। একটু আমরা জেনে নেব যে মা এবং শিশুর স্বাস্থ্য প্রসঙ্গে কি কি প্রকল্প রয়েছে এবং সেই পরিষেবাগুলি পেতে গেলে কি করতে হবে। অনেক সময় তারা জানেই না যে এরকম ধরনের পরিকল্পনা মানে প্রকল্পগুলি রয়েছে। প্রকল্প থাকলে তবে তো আমি আমার কাগজপত্র দেবো, ওটা বই করবো। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হয়তো জানলো কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তো ক্যাশ টাকা দেওয়া হয় না, ব্যাংকে ডেবিট মানে ক্রেডিট হয়। তো ব্যাংক অ্যাকাউন্ট থাকা, এমন হয়তো একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিল, বহুদিন থেকে সেটা ডরমেন্ট হয়ে বসে আছে, কিন্তু সেখানে টাকা যাচ্ছে না, বারবার ফিরছে, এটা একটা বিষয় থাকে। আর তৃতীয় সমস্যা যেটা কন্টিনিউয়াস ফান্ড ফ্লো, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট আসতে হবে, স্টেট গভর্নমেন্টকে ডিস্ট্রিক্টকে দিতে হবে, ডিস্ট্রিক্টটা আবার ব্লক স্তরেও দিয়ে দিতে পারে। তো এই যে বিভিন্ন লেভেলে টাকাগুলো ফ্লো করছে না, বিভিন্ন জায়গায় ডিলে টাইম হয়ে যায়, সেই জন্য টাকা থাকলেও অনেক সময় দেওয়া যায় না। আরেকটা কথা আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে যে যেহেতু আমরা জননী শিশু সুরক্ষা নিয়ে কথা বলছি, শিশুর স্বাস্থ্য নিয়ে কথা বলছি এবং এই ফান্ড পাওয়া বা না পাওয়া নিয়ে কথা হচ্ছে, একটা জিনিস আমি আপনাকে একটু জানাতে চাই বা আপনি অবশ্যই জানেন যে যেগুলো ধরুন জন্মগত হৃদরোগ বা জন্মগত অনেক ধরনের রোগ হয়, জন্মগত হৃদরোগ বা ধরুন ক্লেফট প্যালেট, যাদের ওপরের ঠোঁটটা কাটা থাকে, এই ধরনের অসুখের ক্ষেত্রে সবসময় একটা সার্জারির প্রয়োজন হয় এবং সার্জারিগুলি যথেষ্ট ব্যয় সাপেক্ষ। হয়তো প্রত্যন্ত অঞ্চলে সেগুলি উপলব্ধও নয় সেই পরিষেবা। তো সেক্ষেত্রে সেইগুলোর ক্ষেত্রে যদি কোনো প্রকল্প থাকে যদি একটু বলেন। আমাদের ভারতবর্ষে একটা স্কিম আছে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, আর বাল স্বাস্থ্য কার্যক্রম, ঠিক তো রয়েছে। সেটা 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের করে এবং মানে সেটা কিছুদিন আগে 24টা মোট ডিজিজের উপরে স্ক্রিনিং হতো। আইসিডিএস সেন্টারে কত বছরের বাচ্চারা থাকে, 2 থেকে 6। আপনি স্কুলে গেলে কত, মিড ডে থেকে আপার মানে তো প্রায় 19 বছর পর্যন্ত, 17-18 বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন। আর একদম নবজাতক যারা, সেখানেও কিন্তু একটা নিওনেটাল স্ক্রিনিং হয়, মানে 28 দিন পর্যন্ত বাচ্চা, আমরা বলি নিওনেট। সেই সময় যেখানে যে ডক্টরসরা থাকে তারা প্রাইমারি কিন্তু একটা স্ক্রিনিং করে, তখন বোঝা যায় তার কার্ডিওলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, তার ঠোঁটে কাটা আছে কিনা, যেটা ক্লেপ লিপ বলি, তার উপর ক্লেপ প্যালেট বলি, এই ধরনের রোগগুলো থাকে। তো এই কনজেনিটাল হার্ট ডিজিজ, যেখানে আমরা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম মানে ভেন্ট্রিকেলের মাঝখানে একটা সেপ্টাম থাকে, সেখানে ফুটো থাকে, আবার অরিকেল যে থাকে সেখানেও অ্যাট্রিয়ামে থাকতে পারে, বা হার্ট যে সমস্ত আর্টারিগুলো বেরিয়ে যায় যে জিনিসগুলো, সেখানেও ভালভের কিছু প্রবলেম থাকতে পারে। তো কনজেনিটাল, এগুলো সবই কনজেনিটাল হার্ট ডিজিজ। তার ফলে বাচ্চারা শ্বাসকষ্ট হয়, সাইনোসিস হয়ে যায়, মানে ব্লু কালারাইজেশন হয়ে যায়। অন্য বাচ্চাগুলো দিব্যি খেলে দৌড়ে বেড়াচ্ছে, আরেকটা বাচ্চা পাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছে, ওইগুলো খুব আর্লি সিমটম। তো কিছু প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামগুলোতে আর্লি নিওনেটাল স্ক্রিনিং হলে বাচ্চাদের তাড়াতাড়ি ধরা পড়ে। এবং এই রোগগুলোর ব্যাপার হচ্ছে যত আপনি তাড়াতাড়ি ধরা পড়বে, তত তাড়াতাড়ি অপারেশন, তত তাড়াতাড়ি ইন্টারভেনশন, তত বেটার রেজাল্ট। ঠিক, যত দেরি হবে বাচ্চার কি ওজন বাড়ছে না, তাহলে দেখা যাবে বাচ্চা 5 বছরে ধরা পড়লো, 5 বছর বাচ্চার ধরুন একটা ওজন হওয়ার কথা, এবার তিনি যখন হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে গেছে তখন তার ওজন অনেক কম এবং বাচ্চার অ্যানিমিয়া আছে, তো তখন বাচ্চা অপারেশন করার জন্য প্রস্তুত নয়। তো আমাদের সরকারি দপ্তরে যেমন রয়েছে এসএসকেএম হাসপাতাল, আরজি কর, বিভিন্ন জায়গায় রয়েছে এই অপারেশনগুলো করবার জন্য। প্লাস সরকার কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে কিছু প্রাইভেট হসপিটাল যেখানে এই ফেসিলিটিগুলো আছে, সেগুলো কিছু হাসপাতালকে, কিন্তু আমি তার নাম নিচ্ছি না, কিন্তু তাদের সাথেও এনাদের মৌ আছে। তো সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, স্টেট গভর্নমেন্টের যে অর্থ আসে, সেই অর্থ দিয়ে এই বাচ্চাগুলোর কিন্তু অপারেশন করা যায় এবং তাতে বাচ্চাদের কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং তাদের কোয়ালিটি অফ লাইফ অনেক চেঞ্জ হচ্ছে। অপারেশনগুলো না হলে তো বাচ্চারা সুস্থ হতে পারতো না। ঠিক। টিকাকরণ ছাড়া আমাদের প্রতিরোধমূলক আর কোন কোন পরিষেবা রয়েছে? দেখুন, পুষ্টি, ঠিকঠাক পুষ্টিটা একটা বিরাট জিনিস। 6 মাস পর্যন্ত বাচ্চাদের যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটাই হচ্ছে সবচাইতে বেশি প্রতিষেধক। এবং জন্মানোর পরে মায়ের একটা হলুদ দুধ, আমরা শাল দুধ বলি বাংলায়, কলোস্ট্রাম ইংরেজিতে বলে, সেই দুধ খাওয়ানো, সেটা অনেকে খাওয়াতেই চায় না, বলে এটা বাজে দুধ, বিষ দুধ অনেকে মনে করে। অনেকদিন বুকের মধ্যে মায়ের আছে না, ওটার মধ্যে প্রচুর অ্যান্টিজেন থাকে, যেগুলো রেডিলি বডির মধ্যে গেলে বাচ্চাদের অনেক সুবিধে হয়। তারপর 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, শুধুমাত্র বুকের দুধ মানে 6 বার বুকের দুধ খাওয়াবো, 4 বার মিছরির জল খাওয়াবো। মা, দাদু, নাতনি বাইরে থেকে প্রোটিন তো নিয়ে চলে এলো, অন্যান্য কার্বোহাইড্রেট রিচ ডায়েট নিয়ে চলে এলো, তাতে বাচ্চা একটু গোলগাল হয়ে যায়, কিন্তু আলটিমেটলি ইমিউনিটি অনেক জায়গায় কম্প্রোমাইজ কিন্তু হয়ে যায়।
তো পুষ্টিকে ঠিকঠাক করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কমপ্লিমেন্টারি ফুডিং অ্যান্ড উইনিং মানে হচ্ছে ওই বুকের দুধ থেকে যখন অন্য খাবারে আস্তে আস্তে যাচ্ছে, ওই যে পিরিয়ডটা বাচ্চাকে আপনি প্রথম খাবার দিচ্ছেন, সে বুকের দুধ থেকে অন্য খাবার, সেটা নতুন দৃশ্য দেখার মতো। আপনাকে যদি আমি এখন ধরুন আলাস্কায় নিয়ে যাই, আপনি ধরুন কখন আলাস্কা দেখেননি, আপনার কাছে যা হবে, তো বাচ্চার মুখে আপনি প্রথম ভাত দিলেন, প্রথম ভাত তো নতুন জিনিস, মায়ের দুধ ছাড়া নতুন জিনিস এসে যাচ্ছে, এটাকে উইনিং বলে। সেটা একটা বিরাট জিনিস। এবং কমপ্লিমেন্টারি ফিডিং এ ঠিক 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 সময় ক চামচ খাবে, কি খাবার খাবে, এটা একটা প্রতিষেধক, ডেফিনেটলি ভ্যাকসিন নয় কিন্তু ভালো প্রতিষেধক। 3 নম্বর হচ্ছে আমার নিজের ধারণা, অ্যাওয়ারনেসের মতো প্রতিষেধক আর কিছু নাই। ঠিক সময় লোক রক্ষণগুলো জানা, ঠিক সময়ে অ্যাক্সেস করা সার্ভিসগুলোকে, এইগুলো ভাবে আমরা করতে পারি। এর জন্য আলাদা খরচা তো কিছু নাই, সবই বিনা পয়সায় পাওয়া যায় বা খুব কম খরচায় পাওয়া যায়। সেই বিনা পয়সা বা কম খরচের পাওয়া যায় যে পরিষেবাগুলো, সেগুলো তো না হয় আমরা বুঝতে পারলাম। এবং কিছু কিছু প্রকল্পের কথা আপনি শুরুতেই বলেছিলেন যে যেখানে কিছু আর্থিক সুবিধাও পাওয়া যায়। তো এবার এই পরিষেবাগুলি কি গ্রাম এবং শহর সর্বত্র সমানভাবে পাওয়া যেতে পারে? দেখুন, আমাদের গভর্নমেন্ট স্তরে একটা স্ট্রাকচার আছে। আমরা প্লেন এরিয়ায় 5000, এখন সেটা ধরুন সংখ্যা কম বলে 10000 পপুলেশনেও একটা সাব সেন্টার আছে, একটা গ্রাম পঞ্চায়েতকে মোটামুটি কভার করে সাব সেন্টার, লোয়ার মোস্ট, যেখানে একজন এএনএম দিদি থাকেন, যেখানে আশা দিদি 4-5 জন কাজ করে, সেখানে কিন্তু ইমিউনাইজেশন হয়, অ্যান্টিনেটাল চেক আপ হয়, এটা সেটা আছে। তার উপরে আপনার চলে এলো পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে ডাক্তার বেডেড পিএইচসি হতে পারে, ডেলিভারির জন্য বা ভর্তির জন্য নাও হতে পারে, প্রায় 25 থেকে 30,000 পপুলেশনের মধ্যে। তার উপরে আছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, 1 লাখ 1.5 লাখ, মানে একটা ব্লককে, কোনো ব্লকে 2 লাখ পপুলেশন তো 2 লাখের জন্য একটা, কোনো জায়গায় 1 লাখ 1 লাখ। পাহাড়ি অঞ্চলে পপুলেশন কম, তো কম পপুলেশনে হবে, তো পাহাড়ি অঞ্চল ফরেস্ট এরিয়া একটু কম পপুলেশনে এই টায়ারগুলো থাকে, তো ব্লক। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সুপার স্পেশালিটি আপনার রয়েছে মেডিকেল কলেজ। আর এখন তো মোটামুটি বেশিরভাগ ডিস্ট্রিক্ট হসপিটালগুলোই আইদার মেডিকেল কলেজ হয়ে গেছে বা করার সুবিধে। সুতরাং বিনে পয়সায় সরকারি দপ্তরে এত স্বাস্থ্যকর্মী, এত ডক্টর, এত পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আপনি কোনো ফেসিলিটিতে পাবেন না। কিন্তু একটা সমস্যা আছে, সরকারি হাসপাতালে গরিব মানুষেরা আসে, মিডল ক্লাস লোকেরাও যায়, অর্থবান মানুষেরাও যায়, যেহেতু ভিড় অনেক বেশি, পরিচ্ছন্নতার একটা চ্যালেঞ্জ অনেক সময় আমরা করতে পারি না। কিন্তু তার মানে পরিচ্ছন্ন নয় এরকম নয়, কিন্তু এত অ্যাভেলেবেল ডক্টরস, ফ্রি সার্জারি, ফ্রি মেডিসিন কোথায় পাবে? মানুষের একটা হাতছানি থাকে, এসি ঘরে বসবো, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বাথরুমে গেলে একদম লাইজলের গন্ধ উঠছে ম করে, হাতটা ধুলাম সাবান দিয়ে, সুগন্ধি লিকুইড সোপ, তারপরে ধরুন ওই হাওয়া চালানো মেশিন, যেখানে হাতটা শুকলাম, টিস্যু পেপার বেরিয়ে চলে এলো। এইগুলোর প্রতি প্রলুব্ধ হয়ে গিয়ে মানুষ অ্যাকচুয়াল কোয়ালিটি অফ ট্রিটমেন্টের উপরে গুরুত্ব দেয় না। আমি এখনো বিশ্বাস করি, অ্যাজ এ ডক্টর, কলকাতার মেডিকেল কলেজ থেকে আমি পাস করেছি, ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে আমি কাজ করেছি ফিজিক্যালি, মানে অনলাইন নয়। আমার ধারণা এখনও সরকারি দপ্তরগুলোতে, স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পরিষেবা পাওয়া যায়, ব্যতিক্রম নেই আমি বলবো না। এক্সপ্লয়টেশনের সম্ভাবনা কম, প্রাইভেটই এক্সপ্লয়টেশন করে এটা আমি বলছি না, কিন্তু আমরা দেখি অনেকেই কমপ্লেন করে যে প্রচুর খরচা হয়ে গেছে। এবং আপনাকে আরেকটা কথা বলি, আমাদের দেশে এপিএল থেকে বিপিএল এ গেছে, মানে অ্যাবাভ পভার্টি লাইন থেকে বিলো পভার্টি লাইনে যে মানুষ যায়, তার দি কমনেস্ট রিজন বিইং মানুষ ঘর বাড়ি ঘটি বাটি বিক্রি করে এই মেডিকেল এক্সপেন্ডিচার মিট করবার জন্য, আমার বাবা অসুস্থ, আমি তখন ঘর বাড়ি টাড়ি সব বিক্রি করে প্রাইভেট হাসপাতালে নিয়ে চলে গেলাম। প্রাইভেট হাসপাতালে টার্নওভার কম, খুব তাড়াতাড়ি আপনার ভর্তি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পরিষেবা হয়ে যাচ্ছে। সরকারি হাসপাতালে গেলে একটু ওয়েটিং টাইম বেশি, এটা সেটা, কিন্তু আপনি আগে থেকে যদি প্ল্যান থাকে করা যায়। ইমার্জেন্সির ক্ষেত্রে অতটা করা যায়। ঠিক। আমি একটু এবার অভাব অভিযোগের দিকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, যে এই যে আর্থিক প্রকল্পগুলির যে সুবিধে, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা শুনতে পাই বা অভাব বা অভিযোগ পাই যে এগুলো পাওয়া যায় না। এই পাওয়া না যাওয়ার প্রধান কারণ কি, এবং কি করলে এগুলো পাওয়া যাবে? যাদের জন্য এগুলো দেওয়া হচ্ছে, যাদের জন্য এই প্রকল্প বা পরিষেবা তৈরি, এই অনুদান দেওয়া হচ্ছে, তারা কি করলে এগুলো পাবেন? আমি দুটো প্রকল্প নিয়ে বললে আপনি খুব ভালোভাবে তো বুঝতে পারবেন। একটা হচ্ছে জননী সুরক্ষা যোজনার কথা বলছিলাম, আর একটা টিবি প্রোগ্রাম। আমি নিজেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কাজ করেছি টিবি প্রোগ্রাম নিয়ে, এই ব্যাপারটা আমি আরো খুব ডিপলি জানি। সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে প্রথমেই আমি বলেছি যে লোকজন জানে না, তার জন্য তারা ক্লেম করে না। জানি, আমি ডকুমেন্টগুলো দিয়েছি, ডকুমেন্ট সাফিসিয়েন্ট নয়, আপডেট হচ্ছে না। হ্যাঁ, ধরুন একটা ডিস্ট্রিক্টে 550 জন এই বছরে টিবি কেস হয়েছে ফর এক্সাম্পল।
তাহলে 550 জন কি 1000 হয়েছে, তাহলে 1000 জন লোকের ব্যাংক কিন্তু আপডেট করতে হবে। ঠিক। চারটিখানি কথা নয় কিন্তু। এবং সব পিএফএমএস পোর্টাল আছে আলাদা, সেই পোর্টালে ঢুকে গিয়ে ওই সমস্ত দিয়ে আপডেট করতে হবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টে টাকা আসবে, ডিস্ট্রিক্টে যাবে এবং সেই পেশেন্টের অ্যাকাউন্টে যাবে। এর মধ্যে কোনো জায়গায় যদি বিচ্যুতি হয় তাহলে কিন্তু টাকা যাবে না, মানে টাকা দিতে চাইলেও সবসময় হয় না। হ্যাঁ, এই জন্য সরকারি প্রকল্প অনেক সময় ওরা ক্যাম্প মোডে করে। ব্যাংক অনেক সময় এগিয়ে আসে, যে ব্যাংকের মাধ্যমে ধরুন এটা করছে সেই ব্যাংকের ক্রেডিট এতটা হবে, সেই ব্যাংক অনেক সময় গ্রামাঞ্চলে গিয়ে তারা ক্যাম্প মোডে এগুলোকে আপডেট করেন। সুতরাং সবসময় যে প্রকল্পের দোষ এরকম নয়, সচেতনতার অভাব, অনেক সময় স্বাস্থ্যকর্মীরাও পৌঁছতে পারেন না, অন্যান্য প্রচুর প্রকল্পের মধ্যে তারা ব্যস্ত থাকেন, সব মিলিয়ে চেষ্টা করে, কিছু তো অভিযোগ থাকে। ঠিক। অনেক সময় দেখা যায় যে পরিষেবা আছে, পাওয়াও যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও সাধারণ মানুষ এটা ব্যবহার করছেন না, এর কারণ কি? স্যাটিসফ্যাকশন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, জানেন, আমরা বলি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, কথাটা খুব ব্যবহার করি, সেটাও আছে। আর একটা জিনিসও আছে, ওই যে বললাম যে একটা চমকদার ব্যাপার মানুষ কিন্তু এখন খুব পছন্দ করে, কর্পোরেট হসপিটাল কথাটা শুনবেন, খুব ব্যবহার হয়। মানুষ যাই হোক না কেন, আই উইল গিভ বেস্ট ট্রিটমেন্ট টু মাই ফাদার, তার জন্য আমাকে যা করতে হয় সবচেয়ে ভালো পরিষেবা দেবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু অত বেশি ডাক্তারবাবুরা প্রাচুর্য নেই। একটা সম্ভব না, একটা মেডিকেল কলেজে কত নার্স, কত ডক্টর, কত পিজিটি, সবসময় রাউন্ড ক্লক আছে, প্রাইভেটে পায় না। তো সেটা একটা ব্যাপার থাকে। তো মানুষকে এটা ভরসা করতে হবে যে সরকারি দপ্তরগুলোতে ডাক্তার, মূল জিনিস ডাক্তার, যেখানে ডাক্তার পরিষেবা প্রদানকারী ব্যক্তি রয়েছে, আমি সেখানে গেলে তো সার্ভিসটা বেশি পাবো, সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। নিশ্চয়ই। এই পরিষেবাগুলিকে আরো সহজলভ্য করার জন্য বা সকলের জন্য সমানভাবে যাতে তারা নিতে পারে, কি কি করণীয়? এটা আপনি ঠিকই বলেছেন, আপনার আগের পয়েন্ট খানিকটা এরকমই ছিল, সেটা আমার খানিকটা আমি এই কোশ্চেনে অ্যাড্রেস করছি। সেটা হচ্ছে যে বেশিরভাগ প্রাইভেট হসপিটালসগুলো যেখানে অনেক মডার্ন ইকুইপমেন্ট আছে, এটা সত্যিকারের কথা, যেগুলো অনেক সময় সরকারি হাসপাতালে থাকে না, কিন্তু কষ্ট অনেক হাই। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ। ঠিক। কত মানুষের ইন্স্যুরেন্স কভারেজ আছে। আমাদের আয়ুষ্মান ভারত স্কিম রয়েছে, যেখানে সেন্ট্রাল দপ্তর থেকে এক একটা ফ্যামিলি সারা বছরে 5 লাখ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট, ইভেন প্রাইভেট হাসপাতালগুলো যদি এমপ্যানেলড হয় সেখানে পেতে পারে, বুঝলেন তো। কিন্তু প্রাইভেট হাসপাতাল যদি এমপ্যানেল হবে, সরকারি হাসপাতালে তো ইউনিভার্সাল বেশিরভাগ জিনিসটাই প্রায় ফ্রি অফ কস্ট থাকে যদি পিইং বেডে ভর্তি না হয়। তো সুতরাং এই প্রাইভেট হাসপাতালগুলোর একটা আরবান এরিয়ায় তারা বেশি কনসেন্ট্রেটেড, এবং মানুষ ভাবে প্রাইভেট হসপিটালে, কর্পোরেট হসপিটালে, ঝা চকচকে হাসপাতালে গেলে সবচেয়ে বেশি সার্ভিস পাবো, সেই জন্য মানুষ গ্রাম থেকে কিন্তু শহরে চলে আসে। হ্যাঁ, সেই জন্য আন্ডার ইউটিলাইজেশন অফ বেড কিন্তু অনেকটা হয়। ডিস্ট্রিক্ট হাসপাতালে যান, সমস্ত স্পেশালিস্ট ডক্টররা রয়েছেন, সব একদম ভ্যাকেন্সি নিয়ে কথা বলছি না, কিন্তু তারা আন্ডার ইউটিলাইজ, সেই ডক্টররা হয়তো সমস্ত বেড নেই, কলকাতায় চলে আসছে, দুর্গাপুর চলে যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, বর্ধমান শহরে যাচ্ছে, আসানসোলে যাচ্ছে, বুঝতে পারলেন, হলদিয়ায় চলে যাচ্ছে। এই তো কটা আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তো সরকারি হাসপাতালগুলো বেশি ইউটিলাইজ করবার স্কোপ থাকে। মানুষ বেশি এলে কিন্তু সরকারও বেশি লোক দেবে, এনশিওর করবে যে লোক যাতে থাকে। ঠিক। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে দায়িত্বটা বোধহয় উভয় পক্ষেরই আছে। একটা প্রকল্পকে যদি সার্থক করতে চাই, সেই প্রসঙ্গে আমার পরের প্রশ্ন, যে প্রশাসন এবং ধরুন স্কুল কলেজ, যেখানে যেখানে ক্যাম্প করা সম্ভব বা যেখানে যেখানে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করা সম্ভব, শিক্ষা দেওয়া সম্ভব, স্কুল কলেজ বলুন বা স্বাস্থ্যকর্মী বলুন, প্রশাসন বলুন, এই তিনের সম্মিলিত ভূমিকা কি এই প্রকল্পগুলিকে সার্থক করে তোলবার জন্য? আপনি এটা বলতে আমার মনে পড়লো যে সরকারি দপ্তরে মোবাইল মেডিকেল ইউনিট, MMU বলে একটা স্কিম আছে, সেখানে বিশাল বড় বাসের মধ্যে পোর্টেবল এক্সরে, মিনিমাম ডায়াগনস্টিক, ডক্টর তারা নিয়ে কিন্তু গ্রামে গ্রামে চলে যায়। বহুদিন 2007 সাল থেকে আছে। প্রথমে ছিল NRH, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এখন হয়েছে ন্যাশনাল হেলথ মিশন, তার মধ্যে রুরাল মিশন অ্যান্ড আরবান মিশন দুটো একত্রে আছে। তো হার্ড টু রিচ এরিয়া যেগুলো, সেখানে এই ধরনের প্রভিশন আছে, যেখানে লোকজন আসতে পারে না, দূর দূরান্ত, ফরেস্ট এরিয়া, সুন্দরবনে আমাদের যদি রাজ্যের কথা বলি, প্রত্যন্ত জায়গায় মানে আপনার বোটের মধ্যেও মেডিকেল ফেসিলিটি আছে, বুঝলেন। ইভেন দেয়ার ইজ এক্সাম্পল যে বোটের মধ্যেও ডেলিভারি হয়েছে দূর দূরান্ত, সেই গ্রাম হিড়ম্ব গোপালপুর, লক্ষ্মী জনার্দনপুর, সুন্দরবনে প্রত্যন্ত জায়গায়, আইল্যান্ডে, সেখান থেকে ধরুন বোটে করে আসছে, রাস্তায় ডেলিভারি হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু প্রভিশন আছে, ইনোভেটিভ প্রজেক্ট, যেখানে
ওই সমস্ত, এখন এগুলো কমে যাচ্ছে অনেক, কারণ সরকার আস্তে আস্তে পেনিট্রেট করছে রিমোট জায়গায়। একটা সময় ছিল কিন্তু যখন ওই মোবাইল মেডিকেল ইউনিটগুলোতেই ডক্টর থাকতো, সেখানে ডেলিভারি ছোটোখাটো জিনিস করা সম্ভব ছিল। আমার সময়টা প্রায় শেষের দিকে, আমি আপনার কাছে আমার শেষ প্রশ্ন রাখবো। দেখুন, সবসময় আপনি যা বললেন একদম ঠিক, যে আমাদের সত্যি সরকারি প্রকল্প বহু রয়েছে, পরিষেবা বহু রয়েছে, এবং মানুষকে সাহায্য করার মানসিকতাও প্রশাসনের রয়েছে। শুধু তার সত্ত্বেও যেখানে আমাদের বোধহয় মেন সমস্যা, সেটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা। একটা বিরাট জনসংখ্যা আমাদের দেশে, এবং সেই জনসংখ্যার নিরিখে এই প্রকল্প বা পরিষেবা কি সত্যি আপনার মনে হয় যে অপ্রতুল, নাকি সেখানে আরও কিছু করবার জায়গা আছে? দেখুন, এই যে সাব সেন্টারের সংখ্যা, আমি যদি আমাদের রাজ্যের কথা বলি, 10,000-এর একটু বেশি হবে। তো তার উপরে যদি ধরুন আমি 4 দ্বিগুণ করি, 2,000, 1,500 কাছাকাছি এরকম প্রাইমারি হেলথ সেন্টার আছে, 344টা ব্লক আছে, আমাদের হেলথ ডিস্ট্রিক্ট 28টা ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, বাদবাকি মেডিকেল কলেজ এতগুলো রয়েছে। এখন জনসংখ্যা যে প্রপোর্শনে বাড়ছে, আপনি যখনই একটা সাব সেন্টার বাড়াচ্ছেন, একটা ব্লক হাসপাতাল বাড়াচ্ছেন, তার সাথে অনেকগুলো এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। ঠিক। তো হাসপাতাল বাড়িয়ে দিলেই হবে না, তার ইকুইপমেন্ট, তার ম্যান পাওয়ার, ডক্টরস। তো এই প্রপোর্শন আমাদের যে ধরুন আমাদের ট্যাক্স জমা পড়ে, সরকারের যে রাজস্ব কালেকশন হয়, সেন্ট্রাল দপ্তর থেকে রাজ্যগুলো যে অনুদান পায়, সেগুলোর সাথে ম্যাচ করে অন্যদিকে পপুলেশন এক্সপ্লোশন, মানে সাপ্লাই ডিমান্ড, ইকোনমিক্সে বলি, ডিমান্ড হচ্ছে জনগণের দিক থেকে যেটা আসছে, এবং সাপ্লাই হচ্ছে আমি কতটা দিতে পারবো। খুব বেশি ম্যাচ হয়েছে আমি বলবো না। ডক্টর পপুলেশন রেশিও, ডক্টর হেলথ কেয়ার ওয়ার্কার রেশিও, এবং ডক্টর হসপিটাল বেড রেশিও, WHO যে গাইডলাইন আছে সেই তুলনায় আমরা অনেকটা পিছিয়ে আছি। শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, নর্থ ইস্টেও প্রচুর স্টাডি করে আমার ব্যক্তিগত আমরা দেখেছি কম আছে। উন্নতির অনেক জায়গা ডেফিনেটলি রয়েছে, আগামী দিনে নিশ্চয়ই সেরকম প্ল্যান। সেই জায়গায় আমাদের কিভাবে এগোনো উচিত বলে আপনার মনে হয়? প্ল্যান অ্যাকচুয়ালি, এবং আর খুব বৃহত্তরভাবে বললে আমাদের যে পলিসি হয়, সেখানে বাজেট যেখানে হয়, সেখানে যদি হেলথে বাজেট বাড়ানো, শিক্ষা, আমাদের ডিফেন্স, হেলথ, সব জায়গায় তো বাজেট অ্যালোকেশন আছে। তো লং টার্ম ডেভেলপমেন্টের জন্য হেলথে বাজেট বাড়াতে হবে, না হলে এই জিনিসগুলো সম্ভব না। নিশ্চয়ই একদিনে কোনো কিছুই সম্ভব নয়, অবশ্যই। আমাদের আজকের পর্বে আমরা যা শুনলাম, যা বুঝলাম, অবশ্যই সরকারি প্রকল্প তো রয়েছে, পরিষেবাও রয়েছে, এবং সরকার প্রশাসনের দায়িত্বও রয়েছে তার জনসাধারণকে সুস্থ রাখার। সেই সঙ্গে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে যে সেই সুবিধেগুলো বা সেই প্রকল্পগুলো যাতে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, এবং অবশ্যই সচেতন থাকলে তবেই ব্যবহার করতে পারবো, প্রকল্পগুলি সম্পর্কে জানলে তবেই ব্যবহার করতে পারবো। তাই সঠিক তথ্য রাখুন আপনার কাছে, এবং সরকারের তরফ থেকে যে পরিষেবা রয়েছে তার ঠিক ব্যবহার করুন, ঠিক সুযোগ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি ডাক্তার অরূপ চক্রবর্তী, চেয়ারম্যান কেন্ডেল ট্রাস্ট। আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছি। কেন্ডেল নামটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের কর্মপদ্ধতি। আমরা ছোট্ট কোনো প্রকল্প নিয়ে কাজ করি, সাফল্যের খতিয়ান করি, এবং পরবর্তীকালে বৃহত্তর পরিবেশে তা প্রয়োগ করি। আমরা মূলত 3টি বিষয়ের উপরে এই মুহূর্তে কাজ করছি: স্বাস্থ্য, পরিবেশ এবং জীবিকা। এই মুহূর্তে আমরা শিশু, কিশোরীদের নিয়ে কাজ করে চলেছি। আসুন আমরা সবাই মিলে কেন্ডেল ট্রাস্টের সঙ্গে সহযোগিতা করি এবং উন্নয়নের পথে এগিয়ে যাই। নমস্কার।